ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং রাজনৈতিক সংস্কারে চলমান লড়াই সফল করতে আত্মপ্রকাশ করল ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। এতে মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক, আখতার হোসেন সদস্য সচিব এবং মুখপাত্র করা হয় সামান্তা শারমিনকে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় নেতারা জানান, রাজনৈতিক দল, মিডিয়া সহ দেশের সব খাত পুনর্গঠনে কাজ করবে তারা। স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যারা রাজপথে আন্দোলন করেছিল তাদের একটি প্ল্যাটফর্মে আনতে কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন। রোববার আত্মপ্রকাশ করে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। এর আগে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে পালন করা হয় ১ মিনিট নীরবতা। এবি পার্টির সাবেক নেতা মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক, ডাকসুর সাবেক নেতা আখতার হোসেনকে সদস্য সচিব এবং সামান্তা শারমিনকে মুখপাত্র করা হয়। শিগগিরই সব জেলা, মহানগর এবং থানা পর্যায়ের কমিটি গঠন হবে। রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা ও সহযোগিতার পরিসর তৈরি করা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা, মতবিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা। আমরা চাই গণহত্যাকারীরা তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা চাই বাংলাদেশকে, এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। এটি রাজনৈতিক দল কিনা এমন প্রশ্নে আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী জানান, রাষ্ট্র সংস্কারে সবাইকে নিয়ে থাকতে চায় জাতীয় নাগরিক কমিটি। এখনই রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই তাদের। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে, যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে, যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে, যদি মিডিয়া দ্বারা পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে। অর্থাৎ তরুণরা আগামীর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করে একটি নতুন রাষ্ট্র আপনাদেরকে উপহার দিবে। আন্দোলনে ভূমিকা রাখায় কমিটিতে রাখা হয়েছে আইনজীবী মঞ্জুর আল মতিন ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরকে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধানের যে ধারাগুলো রাষ্ট্রের সঙ্গে সাংঘর্ষিক তা পরিবর্তন করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জেলা ও বিভাগীয় সফরের অংশ হিসেবে মুন্সিগঞ্জ ও চট্টগ্রামের সভা শেষে এসব কথা বলেন দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এ সময় হতাহতদের পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি ছাত্র রাজনীতি নিয়েও বক্তব্য দেন তারা। রবিবার ঢাকা বিভাগের মুন্সিগঞ্জে যান কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে ১৩ সদস্যের দল। শহরের একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভায় আন্দোলনে নিহত ৯ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান তারা। বিকেলে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন ছাত্র জনতা। এ সময় স্বৈরাচার সরকারের অনিয়ম ও একতরফা নির্বাচন ব্যবস্থা টিকিয়ে রাখতে যে সংবিধান করা হয়েছে তা পরিবর্তনের দাবি জানান সার্জিস আলম। রাষ্ট্রের স্বার্থের সাথে সাংঘর্ষিক সংবিধানের যে ধারাগুলো রয়েছে এবং সংবিধানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরিবর্তন করা উচিত কিনা। অন্তর্বর্তীকালীন সরকার একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই, সরকার যেন তাদের জায়গা থেকে এই কাজটি অবশ্যই করে। সফরের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। পরে নগরীর লালদিঘি ময়দানের সভায় তিনি বলেন, দেশের বিভিন্ন খাত সংস্কারের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় দেখতে চান তারা। রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যেখান থেকে নাগরিক অধিকার ভোগ করে সেগুলোতে না যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে ততদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই। ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন এবং নিয়ন্ত্রণ কোনো দল নয়, ছাত্ররাই করবে বলেও জানান সমন্বয়করা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যে স্বপ্নের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছে তা পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুতরা অশান্তি সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখবে উল্লেখ করে সতর্ক করেন তিনি। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন ডক্টর ইউনূস। লুটপাট করে দেশে
বাইরে পাচার করে দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মেলন কেন্দ্র শাপলায় মতবিনিময়ের জন্য যান শিক্ষার্থীরা। যারা আহত অবস্থায় প্রথমে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন প্রধান উপদেষ্টা। এরপর ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এই আন্দোলন থেকে বের হয়ে যাওয়া যাবে না। ডক্টর ইউনূস বলেন, এই প্রতিজ্ঞা থেকে বের হওয়ার সুযোগ নেই। তারা কি চুপচাপ বসে থাকবে? তারা চেষ্টা ত্রুটি করবে না। দেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই, যে সুযোগটা আমাদের হাত করে দিবে। এই সুযোগ যেন হাতছাড়া না। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। এটা কোনো দেশ, এটা কোনো রাষ্ট্র থাকবে। এই মন্ত্র যদি শিথিল হয়ে যায়, আমাদের কপালে অশেষ দুঃখ। সে দুঃখ যেন আমাদেরকে দেখতে হবে। স্বাধীনতার পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আসেনি মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, এই সুযোগ হাতছাড়া হলে দেশের কোনো ভবিষ্যৎ থাকবে না। কারো কোনো ইচ্ছা নেই এই স্বপ্ন বাইরে যাওয়া, এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ। তবে ভুলক্রমে যদি আমরা সীমা অতিক্রম করি কোথাও, আমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় আমরা একযোগে একসঙ্গে এই কাজে নামলাম এবং এটাকে ইনশাআল্লাহ এটাকে সফল করব। প্রধান উপদেষ্টা বলেন, দেশকে এমনভাবে গড়তে হবে যাতে বিশ্বে সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়। তারা সবাই বলছে যে আমরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল ও সংগঠন বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে সাতক্ষীরায় দলীয় সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। সাতক্ষীরার কলারোয়ায় জনসভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন সাতক্ষীরা, খুলনা ও আশেপাশের এলাকার নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতন হলেও বাংলাদেশ নিয়ে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। কিছু রাজনৈতিক দল বা সংগঠন বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন। একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায়, এই রকম কিছু কথাবার্তা তারা বলছে। তারেক রহমান আরো বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার করে বিএনপি দেশবাসীর ভাগ্য উন্নয়ন করতে চায় বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যে ঢাকা যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি বিস্মিত। পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন, বাংলাদেশ ভারতের মধ্যে যুদ্ধের কোনো শঙ্কা নেই, তারপরও রাজনাথ সিং কেন সতর্ক করলেন? তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তৌহিদ হোসেন। विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় নিজ দেশের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ করায় বিষয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন। ইউক্রেন বা গাজা পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করার কোনো যুক্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে।
আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। কিছুদিন ধরে দু দেশের মধ্যে সম্পর্কে কিছুটা ফাটা দেখা দিয়েছে। এর রেশে যুক্তরাষ্ট্রে ইউনূস মোদির বৈঠক হবে কিনা তা অনিশ্চিত। এ নিয়ে প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। এটা আমি এখনো কিছু বলতে চাই না, কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে হচ্ছে অথবা হচ্ছে না। বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে যে ঐক্য তৈরি হয়েছে তা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা জনগণের মনের ভাষা বোঝে না তারা রাজনীতিতে টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। সকালে এবি পার্টির আলোচনা সভায় এসব কথা বলেন আমির খসরু। এ সময় অন্য দলের নেতারা দ্রুত নির্বাচনের তাগিদ দেন। অন্তর্বর্তী সরকারের 1 মাস কেমন গেল, ভবিষ্যতে কেমন যাবে শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সঠিকভাবে দেশ পরিচালনা করছে। এ ধারা অব্যাহত রাখতে সরকারকে বিভিন্ন পরামর্শ দেন তারা। স্পষ্ট করে আমরা বলতে চাই, ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র। অন্য কিছু যদি চিন্তা করেন বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষ হবে। আর জাতীয় পার্টির নেতা নেত্রীরা আরামাইশ করে ভোগ বিলাস করে এখন আবার অপেক্ষা করছে কার ঘাড়ে চাপবে। দয়া করে আমাদের ঘাড়ে চাপাবেন না। শিক্ষার ব্যাপারে আপনারা যে পদক্ষেপ নিয়েছেন এটা যথেষ্ট নয়। আপনারা আগের সিটে ফিরে গেছেন, আমরা এটা চাই না। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ ও জনগণের অধিকার ফেরাতে 15 বছর বিএনপির আন্দোলনের ধারাবাহিকতাতেই ছাত্র জনতার আন্দোলনে দেশ মুক্ত। 35 বছরের নিচে যারা 65% আছে জনসংখ্যা, তারা কি ভাবছে এটা যারা বুঝবে না, আমি দুঃখের সাথে বলছি, আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান। ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন, তাকে ফেরত পাঠান। তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের সপক্ষে কোনো কাজ করতে পারবেন না। শেখ হাসিনা পায়ের চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি, লুটেরা এবং ফ্যাসিস্ট। এখনো আওয়ামী লীগের দোসররা দেশ ও মানুষের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বলেও দাবি বিএনপি নেতাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনুকে আবারও 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এর আগে তার 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী। দুপক্ষের শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড দিয়েছে। গত 25শে আগস্ট উত্তরার একটি বাসা থেকে হাসানুল হকিনুকে গ্রেপ্তার করা হয়। পরদিন নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এবার ছাত্র হত্যা মামলায় রিমান্ড হলো তার। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লালবাগে গুলিবিদ্ধ হয়ে মারা যান শিক্ষার্থী সাইফুল্লাহ। এ ঘটনায় 19শে আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা কামরুল হাসান। রিমান্ডের বিষয়টি সামনে এনে এবং এই মামলার সঙ্গে এই আসামির সংশ্লিষ্টতা এবং আরও তথ্য উপাত্ত পাওয়ার কারণে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আসামি অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। তদন্তকালে জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবে রাষ্ট্রপক্ষ। এরপরই শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা ও বিচারের মুখোমুখি করার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সহ এ পর্যন্ত 11টি মামলা হয়েছে। এর মধ্যে 10টিতেই প্রধান আসামি শেখ হাসিনা, সাথে তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ আসামি শত শত। দ্রুত তাদের বিচার শুরু করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটর সহ 5 প্রসিকিউটর। রোববার দায়িত্ব নিয়েই তারা জানান, বিদেশে থাকা প্রধান আসামি সহ অন্যদের ফেরানো এবং দেশ থেকে কেউ যেন পালাতে না পারে এজন্য তদন্ত পর্যায়েই গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে। যারা ঠান্ডা মাথায় আমাদের নিরস্ত্র সন্তানদেরকে হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। এইটা আমাদের প্রায়োরিটি। খুব দ্রুতই বের করে ফেলবো যে কারা এই হত্যাকাণ্ডের সাথে, এই গণহত্যার সাথে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত ছিলেন। চিফ প্রসিকিউটর আরও জানান, মামলায় গণমাধ্যম কর্মী সহ অভিযুক্তদের বিষয়ে যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে, তবে সবার আগে আলামত সংরক্ষণে জোর তাদের। এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটার্স আছেন, যারা আসামি হবেন এই মামলাগুলোতে, তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন, অনেকে দায়িত্বেও আছেন। তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা। সরকার ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহ দ্রুত বিচারক নিয়োগ দেবে বলেও জানান চিফ প্রসিকিউটর। 2010 সালের মার্চে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছিল জামাত ও বিএনপি নেতাদের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের জন্য। 14 বছর পর আবার সেই আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার সহ অন্যান্যদের বিচারের জন্য আবারও প্রস্তুত হলো এই ট্রাইব্যুনাল। প্রধান প্রসিকিউটর ন্যায় বিচারের যে প্রতিশ্রুতি দিলেন, এখন দেখার বিষয় তা কতটা প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের কমপক্ষে 10টা ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে। সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রোববার এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি। দুর্নীতি, অনিয়ম ও লুটপাট, নামে বেনামে ঋণ ও পাচারের কারণে রুগ্ন অবস্থায় দেশের বেশ কয়েকটি ব্যাংক। দেশের ব্যাংক খাত পুনর্গঠনের অংশ হিসাবে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত 11টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে। অনিয়ম পেলে আরও কিছু ব্যাংকের পর্ষদ ভাঙা হবে। ব্যাংক খাতের সামগ্রিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে গভর্নর জানান, দেউলিয়া অবস্থায় আছে দেশের অন্তত 10টি ব্যাংক। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে। দরকার হলে মার্চ করব, কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। এ সময় গভর্নর জানান, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি এবং আগামীতেও করা হবে না। যে কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় চলবে। কেউ কেউ এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালিয়েছে বলেও জানান গভর্নর। কোনো প্রতিষ্ঠান, সেটা চারি মালিকানায় হোক না কেন, সেটা এক্সিমকোর হোক, সেটা ইসালামের হোক, কোনো প্রতিষ্ঠানকেই আমরা অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি। উদ্দেশ্য হলো যে প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে, উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না। কিছু জায়গায় অপপ্রচার হচ্ছে, যে বা অপপ্রচারই বলি বা অভিসন্ধিমূলকভাবে, যে বাংলাদেশ ব্যাংক থেকে বিএফআইইউ থেকে এটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে। এটা সত্যি নয়। হয়তো কোনো আইসোলেটেড ক্ষেত্রে কোনো ব্যাংক অতি উৎসাহী হয়ে করে ফেলতে পারে তাদের, কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় হয়নি। গভর্নর জানান, ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনতে 3টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ব্যাংক যে অবস্থায় থাকুক, গ্রাহকের কোনো ক্ষতি হবে না। এর জন্য আমানতের সুরক্ষা বীমার পরিমাণ 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিটার্ন দাখিলের জন্য রিটার্ন সিস্টেম আধুনিক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার থেকে করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল উন্মুক্ত করার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে এনবিআর। এতে বলা হয়েছে, করদাতা বান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কর ব্যবস্থাপনা গড়ে তুলতে জাতীয় রাজস্ব বোর্ড বদ্ধপরিকর। চলতি মাসের 9 তারিখ থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া শুরু করবে এনবিআর। রিটার্ন সিস্টেমের মাধ্যমে করদাতারা অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। এর আগে 2021 সালে এই কর রিটার্ন পদ্ধতি চালু করে এনবিআর।
আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ১.১৭% কমে দাঁড়িয়েছে 10.49%। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে 11.36% পৌঁছেছে। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। গেল জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল 14.1%। সে সময় সার্বিক মূল্যস্ফীতি ছিল 11.66%। বিবিএস এর তথ্য মতে আগস্টে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল 9.74%। গেল আগস্টে পরিবহন খরচ ও সবজির দাম কমায় মূল্যস্ফীতি কমেছে। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে।